তার সাথে কেন দেখা হবে যে থাকে আখি পল্লবে। বিংশ শতাব্দীর বাঙালির কথা সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম। একাধারে একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রশিল্পী, নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও সমাদৃত। বলা যেতে পারে সংলাপ প্রধানের ক্ষেত্রে তিনি এক নতুন মাত্রা তৈরি করেছেন। তিনি হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের জন্মদিন। তার জন্মদিন ঘিরে তার প্রতি জানাই শ্রদ্ধা, জানাই ভালোবাসা। আমাদের আখিতে, আমাদের নয়নে, আমাদের হৃদয়ে হুমায়ূন আহমেদ, যে থাকে আখি পল্লবে। আমন্ত্রণ আপনাদের সকলকে আজকের এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানটি দেখবার জন্য। যে থাকে আখি পল্লবে। হুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে যারা দেখেছেন, তার সৃষ্টি, তার সাহিত্য নিয়ে এমন কজন গুণী ব্যক্তিত্বকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ, তবে যখন একজন হুমায়ূন আহমেদের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব, আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের নামের আগে কোনো বিশেষণ আজ আর আপনাদের সামনে তুলে ধরব না। শুধুই বলবো হুমায়ূন আহমেদের প্রিয়জন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুল কাদের, উপস্থিত রয়েছেন রহমত আলী, আছেন তানিয়া আহমেদ, এসআই টুটুল। হুমায়ূন আহমেদ আপনার স্মৃতিতে কি? হুমায়ূন ভাই অ্যাকচুয়ালি মানে খুবই রসিক একজন মানুষ আমার মতে। যদি শুটিংয়ের কথা বলি, আমার যেটা মনে পড়ছে আর কি, কোথাও কেউ নেই যে নাটক করেছিলাম বিটিভিতে, সেই নাটকের সময় যখন বাকেরের ফাঁসি হবে, চারদিকে প্রচার হয়ে গেল, মিছিল বেরোলো, কাগজে বেরোলো আগামীকাল বাকেরের ফাঁসি, দিস দ্যাট এটসেট্রা এটসেট্রা। তখন আমি 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 একজন ভীতু মানুষই ছিলাম ওই নাটকে, ক্যারেক্টার যেটা বদি। ওকে, তো আমি নিজেও ভয় পেতে শুরু করলাম। আমার বাড়ির আশেপাশে পোস্টার পড়লো, বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে। তারপর হুমায়ূন ভাইয়ের বাড়িতে নানা রকম থ্রেট আসতে শুরু করলো, টেলিফোনে, ল্যান্ড ফোনে। শুধু থ্রেট আসে নাই শুধু বাকের ভাইয়ের জন্য আর কি। হ্যাঁ, তো হুমায়ূন ভাই বললেন যে চলেন আমরা জিডি করি, দুষ্টমি করে বললেন, আমরা চলেন জিডি করি। তো আমরা রমনা থানায় গেলাম। নূর ভাই ছিলেন, আমি, হুমায়ূন ভাই এবং বরকত ভাই, প্রযোজক যিনি ওই নাটকের। তো ওসি সাহেবের রুমে গেলাম, বললাম আসতে পারি? তো ওসি সাহেব কী যেন করছিলেন, আসুন। ঢুকলাম, ঢুকে বসলাম। বসার পরে হুমায়ূন ভাই শুরু করলেন যে আগামীকাল তো বাকেরের ফাঁসি, ঠিক এইভাবে কথা দিয়ে শুরু করলেন উনি। তো ওসি সাহেব বললেন, ওরা তো পুলিশ মানুষ, ওরা তো আসলে নাটক দেখার সময় পায় না। বলছে হ্যাঁ, আমি কাগজে দেখলাম আগামীকাল বাকেরের ফাঁসি। আমি অবাক হয়ে গেলাম যে দেশে একজন লোকের ফাঁসি হচ্ছে আর আমরা জানি না। আমরা জিডি করে আসলাম এবং নাটক যেদিন প্রচার হলো সেদিন ওনার বাসায় ককটেল পড়েছিল, উনি আরেক বাসায় ছিলেন তখন। এই মুহূর্তে আমরা দর্শককে এবং আপনার স্মৃতির পাতায় ফিরে নিয়ে যেতে চাই। বদি, ইয়েস বাকে ভাই। সামনে দিয়ে হেঁটে চলে গেল, ফিরে তাকালো না। নো লুক, নো রেসপেক্ট। মজনুরে বলেন ধোলাই দিয়ে দিব। এই মজনু, ধোলাই। মতিরে ডাক। মতি, মতি, চোখে কি আজকাল কম দেখো? পাঁচ শুয়ে বাকের ভাইয়ের সালাম করো। বাকের ভাই পালন করে দেন। ঠিক আছে, যাও, চোখের যত্ন নিবা। কয়লা দিয়ে দাঁত মাজবা, দাঁত পরিষ্কার হয়। গো। মতি, ওই একটা বানানা দে, কলাটা শেষ করে যাও। খাও, ভিটামিন এ, উপকার হবে। তাড়াতাড়ি খাও, গিলে ফেলো। খোসাটা তুলে নিয়ে যাও, পাবলিকের অসুবিধা হইতে পারে। কুইক। তিনি এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালোবাসতেন। এক্সপেরিমেন্টের কথা এই কারণে বলছি, এসআই টুটুল যে অভিনয় করতে পারেন, হুমায়ূন আহমেদ কেন বুঝেছিলেন? এটাকে তানিয়া আহমেদ কিছু বলতে চাইছেন মনে হচ্ছে। না, স্যার আসলে সবসময় মনে করতেন যে টুটুল মানে যখন স্যারের সামনে থাকতো যখন, তখন খুব ফান করতো। তো স্যার ওকে দিয়ে নানা রকমের ভাবে প্রথমে পরিচিত করার চেষ্টা করেছে যে তুমি চল একটু অভিনয় কর। স্যার আমার দ্বারা অভিনয় হবে না, ও খুবই নার্ভাস ছিল। গল্প করতাম, মানে আমার গল্প উনি খুবই পছন্দ করতেন এবং সেই গল্পগুলো আমার কিন্তু গল্প নিয়ে উনি লিখেছেন। এবং একটা জিনিস একবার হলো কি যে আমি কোনোদিন ভাবিনি যে উনি আমাকে অভিনয় করতে বলবেন, কিন্তু আমাকে উনি বলতেন তোমার মধ্যে না আমি একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে তুমি অনেক সুন্দর করে অভিনয় করতে পারবে, তুমি যদি মানে আমাকে
কোনো রকম কনভিন্স করতেছেন আর কি। হ্যাঁ, মানে ওনার তো এক্সপেরিমেন্ট করার ইনগ্রিডিয়েন্টস গুলো তো লাগবে, এমনি রাসায়নিক মানুষ। তারপর সোজা একদিন আমার একটা গানের কাজের জন্য আমি একটা বোধহয় আউটিংয়ে গিয়েছি, শুটিংয়ে। তখন উনি হঠাৎ করে আমাকে ফোন করলেন, আমি ফোন ধরলাম, টুটুল এই মুহূর্তে যেখানে যে অবস্থায় আছে ওখান থেকে নুহাসপল্লী রওনা দাও, সমস্যা আছে। আমি মনে করলাম যে তানিয়ার কোনো সমস্যা হলো কি বা এরকম কিছু। আমি দৌড়াতে দৌড়াতে চলে গেলাম, মানে উইদিন 1 ঘন্টা এরকম লাগলো আমার যেতে। যাওয়ার পরে আমাকে নুহাসপল্লীর লোকজনকে বলা হলো যে ওকে এক্ষুনি প্যান্ট ট্যান্ট করে লুঙ্গি পরায় দাও। আমাকে সাথে সাথে রাইট ওয়ে মানুষ করে আমাকে এক পর চুলা পরিয়ে দিল, দাড়ি টাড়ি লাগিয়ে দিয়ে লুঙ্গি। এটা কি জুতা বাবার কথা বলা হচ্ছে? হ্যাঁ, এবং টান দিয়ে প্যান্ট কোথায় নিয়ে চলে গেছে, শার্ট টার্ট নিয়ে তো কোথায় দিয়ে পরাই দিয়ে বললো যে তুমি এখন অভিনয়। আচ্ছা, জুতা বাবারই একটি অংশে আমরা রহমত আলীকে পেয়েছি। আপনি একটু কি বলবেন সেই দিনের অভিজ্ঞতা? এসআই টুটুল হঠাৎ করে যে কথা বর্ণনা করছেন, সেই সময়টি যে হুমায়ুন আহমেদ এক্সপেরিমেন্ট করছেন একজন গায়ক। আসলে পুরো নাটকটাই বলতে গেলে স্যারের একটা ইম্প্রোভাইজিং একটা নাটক। উনি নাটকটা পুরোটা লিখেছিলেন খুব কম, তাৎক্ষণিকভাবে উনি ওখানেই তৈরি করতেন বেশি বেশি সংলাপ। এই যে টুটুলের আশাটা, ওকে খবর দিয়ে আনাটা, এটাও কিন্তু স্যারের মাথায় তাৎক্ষণিকভাবে একটা প্লটকে ভেবে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো গল্প তৈরি হয়নি, তখন কিন্তু কি করাবেন সেটা কিন্তু মাথায় ওনার ঘুরছে হয়তো, কিন্তু লেখেননি। হ্যাঁ, টুটুল যখন আসলো, যখন এই কাণ্ডগুলো যেটা টুটুল বললো, তারপরে আমি তো জানি না, আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না ও যে এসছে তাও যায় না, কিন্তু ও যখন এসে সামনে দাঁড়াচ্ছে তখন তো তুমি চেনো নি দুলা ভাই আমাকে, বিকজ আমি তো একদম দাঁড়িয়ে ওটাই বলছি আমি কে এটা। স্যার তো কখনো বলেন এই ক্যারেক্টার আছে এর মধ্যে। এটাই হচ্ছে স্যারের মনসিয়ানা, এটাই এক ধরনের পাগলামো কিন্তু স্যারের। সেই জুতা বাবার কিছুটা অংশকে একটু দেখে আসবো। প্রাণবন্ধু রে, আরে প্রাণবন্ধু, প্রাণবন্ধু এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুতা বাবা নামে একজন লোক আসছে, খবর রাখো। জি শুনেছি। কাল সকালে সে আমার এক পাটি জুতা খাবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। অবশ্যই দলে উপস্থিত থাকবো। আর আমার জুতা খাওয়া নিয়ে একটা সুন্দর গান বানাবা, জানে এই অঞ্চলের লোক গান শুনে মজা পায়, বুঝেছ? জি আচ্ছা। এনাও 500 টাকা রাখো, চা খাবা। কি গান বানাবা শোনাও দেখি। এ ধরেন যে, ধরো। আরে শুনেন শুনেন ভাই বেরাদার, শুনেন দিয়া মন, এই অঞ্চলে জুতা বাবার হইল আগমন। চটের বস্তা গায়ে দিয়া করেন হাঁটাহাঁটি, খাবেন রমত মিয়ার জুতা, এই কথাটি। মিয়া কোথায় পেলা? হ্যাঁ, আমি খান, আমার বাপ খান, আমার দাদা খান, আমার পর দাদা খান, আমার 14 গোষ্ঠী খান। ঠিক করে গান ধরো। আরে শুনেন শুনেন ভাই বেরাদার, শুনেন দিয়া মন, এই অঞ্চলে জুতা বাবার হইল আগমন। চটের বস্তা গায়ে দিয়া করেন হাঁটাহাঁটি, খাবেন রমত খায়ের বুতা, এই কথাটি খাটি। জুতা বাবা হু হু হু, আরে জুতা বাবা হু হু হু। আচ্ছা, এই হু হুটা কি তোমার আবিষ্কার ছিল নাকি? হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আমার কাছে এটা মানে এত মজা লাগে। ওরে জুতা বাবা হু হু হু, এটা বাচ্চারা যে, আমার বাচ্চারা তো অসম্ভব। বাবা আরেকবার একটু বলো তো। হু। এবার আমি তানিয়া আহমেদ আপনার কাছে আসতে চাইবো। আপনার স্মৃতিতে হুমায়ুন আহমেদ কখনো একজন শিক্ষক, আপনি বলেছেন অনেক অনুষ্ঠান বা অনেক জায়গায় আপনি ইন্টারভিউ দিতে গিয়ে, স্যার আমার কাছে পিতা, কখনো মনে হতো যে ভাই, কখনো মনে হতো যে আমার সন্তান। কিরকম, আমরা যখন সুইজারল্যান্ডে কাজ করতে গেলাম, আমরা পুরো একটা বড় টিম গেছি রূপালী রাত্রি করবার জন্যে। তো তখন স্যারের রেগুলার ডিউটি, মানে আমার একটা রেগুলার ডিউটি ছিল যে স্যারকে চা বানিয়ে দেয়। স্যারের চাটা আমি যেভাবে বানিয়েতাম সেটা পছন্দ করতেন। তো কোনো একটা কারণে, আর স্যার কিন্তু আমাদেরকে মাঝে মাঝে বকাঝকাও করতেন, এটা এখানে যারা আছে উপস্থিত আছে, বাবার মতো বকাঝকা করতেন, শাসন করতেন। হ্যাঁ, ফাজিলের ফাজিল, মানে শুধু না তুমি কি রসগোল্লা, এই জিনিস, এটা স্যার সবসময় করতেন। তো কোনো একটা কারণে আমাকে বকা দিয়েছেন, আমার ঠিক কারণটা মনে নেই, বকা দিয়েছেন, তো আমার মনটা খারাপ। স্যার কেন যেন মনে করে নিয়েছেন সকালবেলার চাটা সে হয়তো পাবে না, আমি হয়তো দেবো না। তো স্যার চুপচাপ বসে আছেন,
আমার ওই দৃশ্যটা এখনো মনে মনে আছে, মানে সবসময় চোখ বন্ধ করলে আমি দেখতে পাই যে আমি চা বানিয়ে এনে, মানে এটাকে এবারে সিনেমা বা নাটকের মতো, স্যার বসে আছেন, আমি চাটা দিয়ে দিলাম, মানে স্যার এত মানে থ্যাংক ইউটা যে বলবেন বলতে পারছেন না, কারণ ওনার হি ওয়াজ ফিলিং ভেরি গিলটি যে এটা উনি ইয়ে করছেন। এবং ওনার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে, উনি যদি কখনো ভুল করে কাউকে বলেছেন, বকা দিয়েছেন বা কোনো কিছু মানে এরকম কোনো কিছু ধমক দিয়ে ফেলেছেন, পরবর্তী পর্যায়ের সাথে সাথে উনি কিন্তু সেটা তার জন্য সরি বলতেন। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পসরাইতে যেন আমার মরণ হয়, চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়। কাদের ভাই, তুমিও যে তখন গল্প করছিলে না ওই যে স্যারদেরকে নিয়ে, স্যার ওর গল্পটা বলো। নক্ষত্র রাত করার সময় সর্বনাশ, সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। রঞ্জু দুলা ভাই অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন? ইয়েস মাই ডিয়ার শালা। আব্বা আসবো? এসো। আব্বা, ঢাকা শহরের যত টোকাই আছে ওদের একদিন আমি 5 স্টার হোটেলে খাইয়ে দেব। এই সৌভাগ্য তো ওদের জীবনে কখনো হবে না। মানে সংবাদ সম্মেলন হলো আর কি, হ্যাঁ, জার্নালিস্টদের ডাকলেন উনি যে বলবেন কে কোন চরিত্র করছে ইত্যাদি। তো দর্শক সারিতে যারা বসে আছে আর কি সাংবাদিকরা, আবার একদম স্পেশাল কিছু চেয়ার আছে ওখানে, ওনার কয়েকজন স্যার উনি পরিচয় করে দিয়েছিলেন আর কি। তো আমি বললাম যে ওনাদের ডাকছেন কেন হুমায়ুন ভাই, মানে এটা মানে ওনারা কি খুব এনজয় করবে এটা? তো বলছে না না না, মানে ওনারা দেখুক যে আমি কত ব্যস্ত, ক্লাস তো নিতে পারি না। বুঝুক ওনারা, বুঝুক। পরে বছর ওরা চাকরি ছেড়ে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় আছে, সেটা হলো যে আমার একটা বিবাহ বার্ষিকীতে ওনাকে দাওয়াত দিয়েছিলাম হোটেল পূর্বানীতে। ওনাকে না অনেকে দাওয়াত দিয়েছিলাম। তো ওখানে টেবিল যে অকুপাইড যারা ছিল আর কি খাচ্ছিল, কিন্তু ওনার টেবিলে ন্যাচারালি খুব ভিড় খুব বেশি ছিল। ওখানে জাহিদ হাসান ছিল, ইয়ে ছিল সবাই, মোজাম্মেল ভাই। তো গল্প করছে, কিন্তু আমি আবার একবার ঘুরে গেলাম যে লোক দাঁড়িয়ে আছে, টেবিল খালি না করলে তো বসানো যাচ্ছে না। তো উনি বুঝতে পেরেছেন আর কি দূর থেকে বিষয়টা, আমি কাছে আসতেছি না। উনি তখন সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করলেন একটা, যে এইমাত্র খবর পেলাম বাটার যিনি এমডি উনি একটা ঘোষণা দিয়েছেন, যারা তাড়াতাড়ি খেয়ে উঠে যাবে তাদের একজোড়া করে জুতা দিবে না। সঙ্গে সঙ্গে সবাই ডেজার্ট আইটেমটা শেষ করে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে গেল, কেউ গিয়ে দেখলো কিছুই না। তাকে আধুনিক বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের তাকে জনক বা পথিক বলা হয় বাংলাদেশের। এবং তিনি বিচরণ, তার চিত্রশিল্পী হিসেবে আলাদাভাবে হুমায়ুন আহমেদকে কিন্তু আপনাদের কাছে যদি আপনারা হয়তো অনেক কিছুই বলবেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন তার জীবনের ক্ষেত্রে, যে কথা যখন শেষ হয়ে যায় সুর দিয়ে তখন শুরু হয়, সুর যখন শেষ হয় রেখা দিয়ে শুরু হয়। হুমায়ুন আহমেদ কিন্তু কথা সাহিত্যিক ছিলেন, তো উনি একটা পর্যায়ে কিন্তু গান লেখা শুরু করলেন, যে গানগুলো আমরা শুনছি, এবং গানের মধ্যে দিয়ে রূপকল্পটা বেশি তৈরি করা যায়, এবং তখন তিনি সুরে ঢুকে গেলেন। আবার ওই জায়গা থেকে তিনি কিন্তু অসাধারণ ছবি আঁকা শুরু করলেন। নিজেকে কখনো রূপা চরিত্রটিকে মনে হয়েছে? কই মজার বিষয় হচ্ছে, আমার কখনো নিজেকে রূপা মনে হয়নি, আমার সবসময় হিমু মনে হয়েছে। হিমু মনে হয়েছে? আমি কিন্তু অনেক পাগল মেয়ে হিমু। এবং স্যারের নুহাসপল্লিতে গেলে পরে যত ধরনের পাগলামি, সেই গাছের ভেতরে, ট্রি হাউসের ভেতরে ধামধাম করে উঠে যাওয়া, মানে গাছে আমরা অনেক ফান করতাম। এবং আমার কাছে হিমুর ওই যে চরিত্রের যে একটা বিবরণ ছিল না, খালি পায়ে হাঁটা, বা আমার নিজেকে ওইভাবে করে দেখতে পছন্দ করতাম। আমি যে কোনো আজকে হলুদ পরতে চেয়েছি তোমার কারণে, তুমি বলেছি তুমি আমাকে রূপার মতো দেখতে চাও নীল, তাই আমি নীল পরেছি। ওই একটা জাদুঘরের মতো বানালেন, মানে সবার শার্ট, পুরনো শার্ট, লেখা আসাদুজ্জামান নূরের পাঞ্জাবি, জাহিদ হাসানের প্যান্ট, মানে এরকম বলতো যে নিয়ে আসবেন কিছু, হ্যাঁ, ওটা টাঙ্গায় উনি একটা জাদুঘরের মতো করলেন। আবার একবার করলেন কি, ওখানে ওই ফোন তো করা যায় না, মানে রেঞ্জের বাইরে, ওটা বাইরে। তো উনি একটা টঙ্গের মতো করলেন, টঙ্গের মতো বলা হয় আর কি। ওটা অনেক কষ্ট উপরে উঠতে হয়, উঠে ওখান থেকে যারা ফোন করার দরকার ওখানে করবে, 10 টাকা দিবে। হ্যাঁ, এটা উঠতে গেলে 10 টাকা, মানে একটা ঘোড়া বানান, মানে অনেক বড় একটা মই দিয়ে ওপরে একটা প্ল্যাটফর্ম, ওখানে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়। আমি পরে শুনছি ওখান থেকে একজন পড়েও গেছিল পরে।
না উনি উনি যেটা করছেন বিভিন্নভাবে না, উনি যে বললাম না ভীষণ হিউমারাস ছিলেন এবং উনি বিভিন্নভাবে মজা দিতেন এবং নিজে মজা নিতেন। যেমন আমাকে একদিন আমি ভূত বিশ্বাস করতাম, আমি জিন ভূত, স্যার কিন্তু ভয় দেখাতেন। এই ঘটনা তুমি কিন্তু ঠিকভাবে বলো, এই ঘটনাটাতে আমরা কিন্তু সাক্ষী। কত মানে মানে হঠাৎ আমি যেহেতু বিশ্বাস করি না, স্যার হঠাৎ একদিন বলেন যে এই রাত তখন 1টা বাজে, রহমত তুমি তো বিশ্বাস করো না, তুমি এক কাজ করতে বইটা পুকুর ঘাটে রেখে আসো তো। ওনার রুম থেকে বলছেন হ্যাঁ ঠিক আছে দিন, তাই পুকুর ঘাটে রেখে আসলাম, রেখে চলে আসলাম। এই কিছু দেখো নি? হ্যাঁ দেখলাম, একজন চলে গেল আমার সামনে দিয়ে সাদা কাপড় পরে। ও আচ্ছা, তোমার কিছু মনে হয় না? বললাম না। এবার গিয়ে যাও তো কি আছে। আমি গিয়ে দেখছি বইয়ের বদলে একটা মানে টাওয়েল ছোটো। এইটা করার পর স্যার মনে মনে ভাবছেন যে আর কীভাবে করা যায়। হঠাৎ আমার এক ছাত্র ছিল, সে যেতে পারি রাঙামাটি, সে এসছে বেড়াতে আমার এখানে নোয়াজপল্লিতে। সে আর আমি এক রুমে আছি, আর স্যারের সবসময় সব রুমে 2টো করে দরজা, একটা বাইরের দিকে দরজা, একটা ভিতরের দিকে দরজা। তো ওই সে রাত্রিবেলা ঘুমাচ্ছে ওই বাইরের দরজা সোজাসুজি, ফ্লোরিং, আমিও ফ্লোরিং আরেক দিকে। হঠাৎ রাত 2-3টের সময় আমার ছাত্র চিৎকার করছে, স্যার আমাকে টানছে, আমার পা ধরে কে টানছে, স্যার 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 জিন জিন স্যার স্যার জিন। আমি কেড়ে কেড়ে বলে উঠে দেখছি চট করে একটা সাদা কাপড় পরে কিছু সরে গেল। আমি রিয়েলি ভয় পেয়েছি। সেই দিন আমি প্রথম ভয় পেয়েছি, আসলেই তো তাই কিছু একটা। আর আমি চিৎকার, এই বুলবুল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, চিৎকার। তারপরে যা হোক বুলবুল আসলো, কী হচ্ছে স্যার? আমি বললাম এই ব্যাপার। ও তাই নাকি স্যার? কিছু হবে আমি জানতো স্যার, ঘুমান স্যার। আচ্ছা ঠিক আছে। ও তাই নাকি? মানে উনি ছিলেন সবচেয়ে বড় অভিনেতা। ওরে বাবা, এটা মানে ওনার মতো বড়, মানে উনি এমন ভাবে বলবে, এগুলো কিন্তু কুল ব্রেনে অ্যারেঞ্জ করতে হবে। রাতারাতি ওই রহমত ভাইয়ের ওই স্টুডেন্ট পালিয়ে গেল। মানুষ 6 ঘন্টায় রাঙামাটি কিভাবে পৌঁছালো না। তারপরে শেষেরটা বলি, উনি দৌড়াইছে টুটুল শেষটা বলি। স্যার যে কত বড় অভিনেতা ছিলেন, সিরিয়াসলি বলছি। সকালবেলা উঠে যখন আমি আমার অভিজ্ঞতা বলছি, আসলে আমি ভয় পেয়েছি সিরিয়াসলি। স্যার বলছে স্যার কালকে তো আমার এই ঘটনা ঘটে গেছে। স্যার হাঁটছেন মাঝে হাত দিয়ে, তাই নাকি? আমি জি স্যার। ও বুঝার পাই নাই। আচ্ছা, মানে অ্যাজ ইফ এটা কিছুই না তার কাছে। কিন্তু আমি যে ভয়টা পেয়েছি উনি কিন্তু মানে উনি পরে বুঝতে, পরে কিন্তু সব আলোচনা হচ্ছে। আমি তার পরের দিন কোনো কাজে চলে গেছি, গিয়ে ফোন করছি টুটুলকে, টুটুলের আগে বলে আমি আর যাবো না। একবার একটা মহরত হলো, অনেক সাংবাদিক গেছে। স্যার বলছে যে আপনারা এখানে ইচ্ছা করে থেকে যেতে পারেন। সবাই রাজি হয়ে গেছে থেকে যাওয়ার জন্য। এখন স্যার বলে টুটুল এখন তো মহা বিপদে, এত লোককে রাখতে দিই কি করে? আমি বললাম বুদ্ধি করেন স্যার একটা, আমার ওখান থেকে কঙ্কালটা নিয়ে আসো। বুলবুল ভাইকে বললো কঙ্কাল ওখানে ঝুলাই দাও, দিয়ে একটা তাবু খাটাই দাও, সবাই যারা সবাই পালাইলো তাবুতে থাকবেন, কারণ এত জায়গা নেই। এখন যে সাংবাদিক ওখানে যায়, যিনি যাচ্ছেন যে বাইরে দৌড় দেয়, এখানে কি কেউ থাকছিল ওনার অবস্থায়? কি আপনারা থাকবেন না? না স্যার, দিনের আলো থাকতে থাকতে আমি ছিলাম তখন, ছিলাম। 9 নম্বর বিপদ সংকেতের কথা আমার খুব মনে পড়ছে, তবে তার আগে একটু আমরা চাইবো দর্শক আপনারা সকলে দেখুন স্ক্রিনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ইয়াং লেডি, তুমি তোমার দলবল নিয়ে বিদায় হও। বিদায় হব? অবশ্যই বিদায় হবে। এই মেয়েকে কে এখানে আসতে বলেছে? কে? বাপরে, রাগ আছে তো। এই মেয়েকে তুই খবর দিয়েছিস? বাবা চলো না যাই, বসে নিরিবিলি, দুটি কথা বলি, নিচু গলায় আজ তোমাকে ভোলাবো আমি, আমার মিষ্টি কথা মালা। চলো না যাই, বসে নিরিবিলি, দুটি কথা বলি, নিচু গলা। আমি তখন আমেরিকাতে আমি নাটকের কাজে গেলাম। তো হঠাৎ করে ওখানে ফোন যে আমরা একটা মুভি করছি, সেই মুভিটাতে তোমাকে কাজ করতে হবে। আই ওয়াজ সো এক্সাইটেড। এবং আমি জানি যে স্যারের কোনো কাজ মানেই অবশ্যই ওটা একটা মানে অন্যরকম মাত্রা আছে, সেটা থাকবেই।
এবং আমি জানি যে আমার ক্যারিয়ার লাইফে ওটা একটা অবশ্যই একটা অনেক বড় দাগ কাটবার মতো কাজই হবে। তো আসবার পরে এই কাজটা করতে গেছি, যখন এই কাজটা করতে গিয়ে দেখেছি যে স্যার খালি একটা জিনিস সবসময় বলতেন যে এই গানটা আমরা প্রায় 15 দিন শুটিং করেছি। এই গানটা উনি শুধু বলতেন যে বিকেলের দিকে তুমি এই শাড়িটা পরে রেডি থাকবে এবং যদি মেঘ হয় সেদিন অন্য কোনো কাজ হবে না, এই গানের শুটিং হবে। আচ্ছা, হ্যাঁ, চলো না যায় না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এবং প্রায় 15 দিন তাইনা রহমত দা আমরা 15 দিন এটা শুটিং করেছি এবং 15 দিনে বৃষ্টিতে ভিজে, মানে আমরা সব মোটামুটি অবস্থা খারাপ। এবং স্যার কিন্তু মূলত রেল বৃষ্টি দিয়েই কাজটা করেছেন। এবং ওখানে ওই পানি ইউজ করে যেটাকে বলে ওটা খুবই কম ইউজ করা হয়েছিল। আমরা চাইবো যে জন্মদিনে নিশ্চয়ই স্যারকে সবাই কিছু না কিছু ভালোবাসা তো উপহার দিতে চান। আপনি যদি একটি কবিতা উপহার দেন, এসআই টুটুল গান উপহার দিলে, আর আমাদের প্রিয় দুজন ব্যক্তিত্ব আমি চাইবো যদি লিখে কিভাবে আজকে স্যার থাকলে আপনারা উইশ করতেন, আপনারা আমাদেরকে আজকে লিখে জানাবেন। এই আপনারা লিখবেন যখন, তখন রহমত আলী আপনি আমাদেরকে কবিতার 2 লাইন যদি। হ্যাঁ, কবিতাটার নাম নীল বৃষ্টি। ধূসর প্রজাপতি সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে, বুঝবে সেদিন বৃষ্টি হবে। বৃষ্টির রং হবে লাল, যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা ঢেকে ফেলে তার রং দিয়ে। সেদিন সব সম্পর্কের সংজ্ঞা শুধু একটাই হবে, সেদিন যেন বৃষ্টি হবে। বৃষ্টির রং হবে সাদা, যেমনটি কাশফুল ছেয়ে থাকে চরের উপকূল। যেদিন তুমি আমাকে দেখতে পাবে তোমার চাওয়া প্রিয় রঙে, সেদিন যেন বৃষ্টি হবে। শুভ্রতার মাঝে নীল যেমন রঙের খেলায় মেতে ওঠে, তেমনি সেদিন বৃষ্টির রং হবে নীল। স্যারকে আমি কিছু লিখে আমি আসলে তাকে দেব, এই দৃশ্যটা মানে এটা আমি দেখাতেই পারবো না, আমাকে ক্ষমা করতে হবে, আমি পারবো না। অবশ্যই এটা শ্রদ্ধাবোধ থেকেই আসে এবং আমরাও তাই মেনে নিচ্ছি। তানিয়া আহমেদ আজকে তাই আরেকবার প্রমাণ করলেন। হুমায়ুন আহমেদের জন্মদিনে তার শ্রদ্ধা তিনি নিবেদন করলেন। আব্দুল কাদেরের কাছে তার শুভেচ্ছার কথা শুনবো। হয়তো এই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের হয়তো শেষ হবে, কিন্তু হয়তো আবার এখান থেকে শুরু হবে আমাদের হুমায়ুন আহমেদ। আব্দুল কাদের, আমি যেটা লিখেছি আর কি, হুমায়ুন ভাই, কে বলে আজ আপনি নেই, আপনি আমাদের মাঝে আছেন সবসময়, এত স্মৃতি আপনাকে নিয়ে। আজ আপনার জন্মদিনে আপনার অনেক মজার কথাই মনে পড়ছে। আপনার সেন্স অফ হিউমার, সিচুয়েশন কমেডি সৃষ্টি যেমন সব দর্শকের হৃদয় ছুঁয়েছে, তেমনি জীবনের দুঃখকে উপলব্ধি করে কাঁদিয়েছে দর্শকদের। প্রতিদিন আপনার প্রসঙ্গ আসে, সবাই আপনার কথা মনে করে, সবসময় আপনি আছেন আমাদের সবার মাঝে। একজন হুমায়ুন আহমেদ বেঁচে থাকেন প্রতিদিন তার সৃষ্টির মাঝে, আমাদের মাঝে। হ্যাঁ, আজকে হুমায়ুন আহমেদ উপস্থিত নেই, কিন্তু নেই শব্দটি আজ আর হুমায়ুন আহমেদের জন্য নয়। হুমায়ুন আহমেদ, তার প্রতি আমাদের শ্রদ্ধা। তিনি বেঁচে থাকবেন তার সাহিত্য দিয়ে, তার সৃষ্টি দিয়ে, থাকবেন প্রজন্মের মাঝে। যে থাকে আখি পল্লবে, তার সাথে কেন দেখা হবে, নয়নের জলে যার বাস, নয়নের জলে যার বাস, সে তো রবে নয়নে নয়নে, তার সাথে কেন দেখা হবে, যে থাকে আখি পল্লবে। ও যখনই আকাশ কালো হয়, মেঘবতীদের উড়িবার, তখনই সময় মেঘেরা উড়াউড়ি করে, বৃষ্টির কণা ঝরে পড়ে,
তাহারাও কানে কানে বলে তার সাথে কবে দেখা হবে। নয়নের জলে যার বাস, নয়নের জলে যার বাস, সে তো রবে নয়নে নয়নে। তার সাথে কেন দেখা হবে যে থাকে আখি পল্লবে।